নেপাল বাংলাদেশের পর এবার ছাত্রদের ব্যবহার করে ভারত কবজা করতে চেয়েছিল ভারত বিরোধী কিছু গ্যাং। আর তাই ছাত্র আন্দোলনের নামে গত 50 দিন ধরে কেউ দিচ্ছে হিন্দু বিরোধী স্লোগান, কেউ দিচ্ছে আজাদির স্লোগান, কেউ তুলছে কাশ্মীরের 370 ধারা, আবার কেউ বলছে বস নাম রহেগা আল্লাহ কা, बस नाम रहेगा अल्लाह का। শুধু তাই নয়, ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করতে বিদেশ থেকে আসছিল কোটি কোটি টাকার ফান্ডিং। কিন্তু এবারে সেই সব চেষ্টাকে এক ঝটকায় তুড়ি মেরে উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু প্রশ্ন হচ্ছে, ছাত্র আন্দোলনকে কিভাবে হাইজ্যাক করলো দেশ বিরোধী শক্তিরা? কিভাবেই বা বাংলাদেশ নেপালের পরিস্থিতি করতে চেয়েছিল ভারতে? আর ঠিক কোন কোন মাস্টার স্ট্রোকে দেশ বিরোধীদের ব্যান্ড বাজালেন মোদী? আজ ইন্ডিয়া হুড ডিকোডে আমরা তুলে ধরব এমন কিছু তথ্য, এমন কিছু সত্য যা তুলে ধরছে না ভারতের কোনো মেইন স্ট্রিম মিডিয়া। তাই দেখতে থাকুন আর জানতে থাকুন। সময়টা 2014, প্রথমবারের মতন ক্ষমতায় আসে মোদী সরকার। এরপর ঠিক এক বছরের মধ্যে 2015-তে প্রথমবার প্রশ্নপত্র ফাঁস হয় নিট পরীক্ষার। নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। আর এরপর 2016, তারপর 2021, তারপর 2024 আর এবার 2026-এ পরপর লিক হয় নিটের প্রশ্নপত্র, যে পরীক্ষা নির্ধারণ করে কে যোগ্য প্রকৃত ডাক্তার হওয়ার। তবে শুধু নিট কেন, যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস একটি বিরাট ক্ষতি। আর কংগ্রেস থেকে শুরু করে বিজেপি জামানায় একাধিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, গাফিলতি হয়েছে, কিন্তু সমাধান কখনোই হয়নি। পরিস্থিতি শোধরায়নি, শুধু বেড়েছে হতাশা আর আত্মত্যাগ। তবে এবছরের ঘটনাটা অন্য। প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ঠিকই, কিন্তু এই সমস্ত কিছু ভেস্তে দিয়ে বড় সিদ্ধান্ত নেয় এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 12 মে ঘোষণা করা হয় পুনরায় পরীক্ষা নেওয়া হবে 21 জুন। শুধু তাই নয়, এই ঘটনায় 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মাথায় ছিল পিভি কুলকার্নি, একজন রসায়নের লেকচারার, এবং মনীষা গুরনাথ মান্ধারে, একজন প্রবীণ বোটানির শিক্ষক। কিন্তু পুনরায় পরীক্ষা হওয়ার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ে প্রচুর শিক্ষার্থী। নিজেকে শেষ করার মতন কঠিন সিদ্ধান্ত নেয় প্রায় 20 জন। আর এই ঘটনাকে হাতিয়ার করে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি প্রথমে সোশ্যাল মিডিয়ায়, তারপর রাস্তায় নেমে শুরু হয় আন্দোলন। 3রা জুন দিল্লির যন্তর মন্তরে শুরু হয় প্রথম প্রতিবাদ। সারা দেশের যুব সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয় এবং দাবি তোলা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কিন্তু প্রশ্ন উঠছে, 21শে জুন পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা হওয়া সত্ত্বেও এই প্রতিবাদ কেন 3 তারিখে শুরু করা হলো? যদি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল, তাহলে তো 21শে জুনের পরেই এই প্রতিবাদ করতে পারত। এরপর 28শে জুন এই প্রতিবাদে অংশগ্রহণ করেন বিখ্যাত ইঞ্জিনিয়ার এবং তথাকথিত বিজ্ঞানী সোনাম ওয়াংচুক, এবং শুরু হয় অনির্দিষ্টকালের জন্য অনশন। আর এর ঠিক পরেই এক এক করে এই মঞ্চে আসতে শুরু করে শাবানা আজমি থেকে শুরু করে নাসিরুদ্দিন শাহ, এমনকি সুয়ারা ভাস্কররা। কিন্তু কখনো ভেবেছেন প্রতিবাদ শুরুর প্রায় 25 দিন পর তারা কেন আন্দোলনে অংশ নিল? কারণ এর পেছনে রয়েছে কেন্দ্র সরকারের লাগু করা FCRA আইনের নতুন ধারা। গত 22শে জুন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার বিদেশ থেকে আসা প্রতিটি ফান্ডিং আরো খুঁটিয়ে দেখা হবে। যেমন কোন সংস্থা ধর্মান্তকরণের জন্য কোনো বিদেশি ফান্ড ব্যবহার করতে পারবে না, কোন উদ্দেশ্যে ফান্ড ব্যবহার করা হচ্ছে এবং কোথায় ব্যবহার করা হচ্ছে, এবারে সেই সমস্ত তথ্য দিতে হবে সরকারকে। আর আপনাদের জানিয়ে দিই, সোনাম ওয়াংচুকের রয়েছে দুটো এনজিও, একটি SECMOL এবং অন্যটি HIAL, যেগুলোতে ফাগু আসে বিদেশ থেকে। অন্যদিকে শাবানা আজমি হোক কিংবা নাসিরুদ্দিন শাহ, এদের প্রত্যেকের রয়েছে নিজস্ব এনজিও। আশা করছি এবার বুঝতেই পারছেন তাদের প্রতিবাদের পেছনের আসল উদ্দেশ্যটা কি। এবার আপনাদের সামনে তুলে ধরবো আর একটা দিক। 20শে জুন এই মঞ্চে আসেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা নন্দিতা নারায়ণ। তিনি সেই মঞ্চে প্রতিবাদ করার সাথে সাথে বলেন, বস নাম রহেগা আল্লাহ কা, बस नाम रहेगा अल्लाह का। অর্থাৎ ভেবে দেখুন, ছাত্রদের আন্দোলনে বলা হচ্ছে বস নাম রহেগা আল্লাহ কা, কিন্তু কেন? এরপর 15ই জুলাই এই মঞ্চে আসেন কমেডিয়ান কুনাল কামরা।
তিনি সরকারের বিরোধিতা করে বলেন, गीता के पति का नाम ले लेके नीता के पति का काम कर रहे हैं। অর্থাৎ একদিকে প্রফেসর করছেন আল্লাহর নাম আর কমেডিয়ানরা মজা ওড়াচ্ছে ভগবানকে নিয়ে। এরপর 19শে জুলাই এই মঞ্চে উপস্থিত হন অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, कि जय श्री राम बोलेंगे। मैंने बोला बोलो भाई, मैं जय संविधान बोलूंगा। এখানেও কোন প্রসঙ্গে প্রকাশ রাজ এই মন্তব্য করলেন সেটাও ঠিক স্পষ্ট নয়। এমনকি এই প্রতিবাদে ব্রাহ্মণ্যবাদেরও বিরোধিতা করা হয়, যার সাথে পরীক্ষা ব্যবস্থার কোনো যোগ নেই। এরপর দেখা যায় শুধু ধর্মীয়করণ না, এই আন্দোলনে উঠছে একাধিক দেশবিরোধী আজাদি স্লোগানও। কোথাও যুব সমাজের অনেকেই ভারতের প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করছে, কেউ আবার উমর খলিদের সমর্থন করছে, কেউ আবার বলছে নেপাল বানানো হবে ভারতকে। এই প্রতিবাদ মঞ্চে 5ই জুলাই দেখা যায় এমন এক ব্যক্তিকে যিনি বলেছিলেন ভারত কাশ্মীরের অংশ নয়। এমনকি তাকে অতীতে ইয়াসিন মালিকের মতন আতঙ্কবাদীদের সাথেও দেখা গিয়েছিল। তিনি হলেন লেখিকা অরুন্ধতী রায়। আর এই প্রতিবাদে ইউটিউবার সমধিস ভাটিয়া উপস্থিত হয়ে বলেন, एक मेरा कहना आप लोगों से प्रोटेस्ट करो ना, लगभग मुझसे छोटे ही हो सब, ठीक है? मैं 10 साल से आ रहा हूँ भाई। अगर तुम्हें अपना प्रोटेस्ट बनाना है ना, तो स्लोगन भी कुछ 21वीं सदी वाले होने चाहिए। डोंट गो विद दिस ओल्ड बुलशिट। ভাবুন, ভারত মাতা কি জয় একটা বুলশিট স্লোগান। এর মধ্যে একজন মহিলা এই আন্দোলনের মঞ্চে এসে বলেন, बेचारों ने ये तो कह दिया कि भारत हमारी माता है, पर ये बाप ढूंढ रहे हैं। এরম স্লোগানের অর্থ কি? আবার এই আন্দোলনের শুরু থেকেই সমর্থন রয়েছে ইউটিউবার ধ্রুব রাঠির, যিনি ভারত এবং হিন্দু বিরোধী কথা বলা কোনো সুযোগই ছাড়ে না। আল জাজিরার মতন সংবাদ মাধ্যম এই প্রতিবাদকে সমর্থন করে লিখেছে, এখন নয় তো কখনোই নয়। এটা সেই সংবাদ মাধ্যম যারা 2015 সালে একটি ভারতের মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে জম্মু কাশ্মীর এবং আকসাই চীনকে ভারতের অংশ বলে দেখায়নি, লাক্ষাদ্বীপকেও ভারতের অংশ বলে দেখায়নি। খালিস্তানি জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিসের তরফ থেকে সিজেপিকে $1 মিলিয়ন আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়। পাশাপাশি বলা হয় সরকারের সাথে কোনো আলোচনা না করে 15ই আগস্ট পর্যন্ত এই প্রতিবাদ চালাতে হবে এবং মোদিকে স্বাধীনতা দিবস পালন করা থেকে আটকাতে হবে। এমনকি আইএনএস এবং অন্যান্য সাংবাদিকদের রিপোর্টিং অনুযায়ী কাতার এবং বাংলাদেশ থেকে জোম্যাটো এবং সুইগির মাধ্যমে প্রতিবাদ স্থলে খাবার পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, 20শে জুলাই সিজেপির নেতৃত্বে সংসদ চলো নামক একটি মার্চ স্লোগান করা হয়। কিন্তু আমেরিকান এম্বাসি এর ঠিক 3 দিন আগে অর্থাৎ 17ই জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় 20শে জুলাই দিল্লিতে বিরাট জনসমাবেশ হতে চলেছে, ফলে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে হবে। 21শে জুলাইয়ের জন্য একই নির্দেশিকা জারি করা হয়। কিন্তু কিভাবে সিজেপির আগেও এই খবর আমেরিকা পেয়ে গেল? এখন সেই নিয়ে উঠছে প্রশ্ন, যার ফলে আন্দোলনে ডিপ স্টেটের মদত থাকার অভিযোগ উঠছে। ডিপ স্টেট নিয়ে বিস্তারিত জানার জন্য আপনি আই বাটনে ক্লিক করে দেখতে পারেন আমাদের ডিপ স্টেট নিয়ে করা ডিকোড ভিডিও। একথা নিশ্চয়ই শুনেছেন, ওস্তাদের মার শেষ রাতে 19শে জুলাই হঠাৎই প্রতিবাদ স্থল থেকে পুলিশ এসে তুলে নিয়ে যায় সোনাম ওয়াংচুককে। এরপর 23শে জুলাই প্রধানমন্ত্রী মোদীর প্রশ্নপত্র ফাঁস, ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা বলেন, জানান 3 মাসের মধ্যে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর ওই দিনই রাতে স্যুপ খাইয়ে সোনাম ওয়াংচুকের অনশন ভাঙান জেপি নাড্ডা। আর অন্যদিকে একটি ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদী, যা পৌঁছে গিয়েছে 40 কোটি মানুষের কাছে। আর 24শে জুলাই পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এ বেশ কিছু বদল করার প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে, যেমন শাস্তি বাড়ানো, পরীক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ করা, মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা। আর এরপরে 25শে জুলাই ঘটে যায় সব থেকে বড় ঘটনা, ইস্তফা দেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক কথায় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে দেশ বিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছিল তা শেষ করা হয় মাত্র 3 দিনের মধ্যে, যার ফলে এবার আন্দোলন বন্ধ করতে বাধ্য হবে সিজেপি। আর অন্যদিকে বিদেশি শক্তিদের ভারত ভাঙার চেষ্টাও ব্যর্থ হবে একেবারে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে আপনার কি মত? সত্যি কি পদত্যাগ করা উচিত হয়েছে তার? সিজেপির প্রতিবাদ নিয়েও বা আপনি কি মনে করেন? এই আন্দোলন কি সত্যি হাইজ্যাক হয়েছিল? জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।